হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি দৈনন্দিন কাজবাজের সাথে বাচ্চার জেদকে কিভাবে সামাল দিই আমরা, সেটা মানে আমরা দুজন স্বামী স্ত্রী কিভাবে আমাদের ছেলের জেদকে সামাল দিই সেটাই আজকের ব্লগে শেয়ার করব। মাত্র 19 বছর বয়সে আমি মা হয়েছি, আর এখন আমার বয়স হচ্ছে 24, প্রায় হতে চললো। তো এখন আমার স্বামী আর আমি আমার ছেলেকে সামলাতে গিয়ে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ ও এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এত প্রশ্ন, এত জেদ, তার থেকেও বড় কথা ও এত কিছু মনে রাখতে পারে যে গুনে গুনে কিন্তু আমাদেরকে ভালোই ও একেবারে মজা দেখাচ্ছে। এখন সকাল, তাই সকালে ভাত বসাতে হবে, আর আমি এখানে চাল বের করেছি আর চালটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে ভাত বসাবো। যেহেতু আজকে নিরামিষ তাই অল্পের মধ্যে দিয়েই রান্না হবে, আর মা পনিরের একটা তরকারি করবে, তো সেই জন্যই কিন্তু পনিরটা আমি বের করে ভিজিয়ে রেখে দেবো, আর আমি আলুটা ভেজে নেব আর ভাত করে নেব ভিহানের জন্য, কারণ সকালবেলা ছেলেকে আজকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো বলে ঠিক করেছি, কিন্তু শেষে এমন বৃষ্টি নামলো স্কুলে যাওয়া কিন্তু আর হয়নি। তো এখানে দেখো ভাত বসাচ্ছি, তো জলটা আগে ফুটতে দিয়েছি, এখন হাঁড়িতে চাল ছাড়বো। তো তোমাদেরকে সব কিছুই জানাচ্ছি যে কিভাবে প্যারেন্টিংটা আমরা শিখলাম। আমরা মা বাবা হয়েছি দুজন মিলে 2020 সালে ডিসেম্বরে, আর সে সময় কিন্তু লকডাউন প্রায় শেষ, কিন্তু তবেও কিন্তু অনেক বাধা ধরা নিয়মকানুন ছিল। আর সেই সময় আমাদের ঘরে এসেছে আমাদের ছোট্ট রাজপুত্র, মানে আমাদের ছেলে ভিহান। তো সেই সময় থেকেই আমাদের দুইজনের প্যারেন্টিংয়ের জার্নি শুরু। প্রথমটা শুরু হয়েছিল ইউটিউব দিয়ে, ইউটিউব দেখে কি করে বাচ্চাকে স্নান করাতে হয়, কি করে সমস্ত কিছু করতে হয়, কারণ সেই সময় কিন্তু সেরকম হেল্পও পাওয়া যাচ্ছিল না যে কোনো মাসি বা কাউকে এনে রাখবো যে কাজের জন্য, বা কোনো আত্মীয় স্বজনও আমাদের কাছের মানুষজন এসে থাকতে পারবে। যেহেতু মা স্কুলে চাকরি করেন, মাকেও স্কুলে যেতে হতো, আর আমার হাজব্যান্ডেরও তখন ইউনিভার্সিটি চলছিল, তো তারা দুজন কিন্তু বেরিয়ে যেত, আর বাচ্চাটাকে কীভাবে সামলাতে হতো প্রথম দিকে কিন্তু সবটাই আমার কি বলবো ইউটিউব দেখে করা। তবুও পরে আমি একজনকে পেয়েছিলাম, তো যে আমার সারাদিন আমার সাথে থাকতো, তো সেসব কথা পরে। তবে সেই অল্প বয়স থেকে আমরা কি করে প্যারেন্টিংয়ের জার্নিটা আজকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি সেটাই শেয়ার করব। তবে বলে রাখি, এগুলো কিন্তু আমার মা আর আমার শাশুড়ি মা ছাড়া একদমই সম্ভব হচ্ছিল না। যদি ওই দুটো মানুষ আমাদের পাশে না থাকতেন তাহলে কিন্তু এত কিছু এত সহজভাবে আমরা করতে পারতাম না। আমি যেটা মনে করি, বাচ্চাকে পড়ালেখা শেখানোর পাশাপাশি তার চারিত্রিক বৈশিষ্ট্য গঠনের দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত, কারণ বড় হয়ে কে পড়াশোনায় কেমন হবে, বা কার কোন বিষয়ে আগ্রহ থাকবে, বা কে কোন জীবিকায় নিযুক্ত হবে, সেটা তো ভবিষ্যতের কথা আমরা আগে ধরতে পারি না। তবে কার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, বা সে কেমন চরিত্রের মানুষ হবে, সৎ হবে না অসৎ হবে, তো সেই দিকটা কিন্তু আমরা চাইলে প্রথম থেকে খেয়াল রাখতে পারি, কারণ কথা বলা, ব্যবহার, এই জিনিসগুলো কিন্তু মানুষ সবার আগে শেখে আর সেটা প্রয়োগ করে। আমরা সবার আগে ভাষা শিখি, তারপরে না অক্ষর চিনিয়ে লিখতে পারি, পড়তে পারি। তো প্রথম দিকে কিন্তু বাচ্চার ব্যবহার, তার কথাবার্তা এবং কি তার চারিত্রিক বৈশিষ্ট্য গঠনের দিকে বিশেষ নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। তাই ভিহানকে আমরা সবসময় বলি যে ভিহান মানে ওর সামনে কেউ যাতে আমরা মিথ্যে কথা না বলি, বা মানে কোনো রকম যে ওকে মন ভোলানো কথা যাতে আমরা না বলি, তো সেটা আমরা সবসময় চেষ্টা করি মেনটেন করার। তবুও বাচ্চা যখন অতিরিক্ত জেদ করে, যেসব বিষয়ে না ভোলালেই নয়, যেমন ধরুন চকলেট খেতে দেওয়া, চিপস খেতে দেওয়া, যে ওটাতে পোকা আছে খেতে হয় না, বা এটা খেলে পেট ব্যথা করবে, বা বাড়িতে থাকলেও বলি যে না শেষ হয়ে গেছে, তো সেই সমস্ত মিথ্যে কথাগুলো বলা যায়। কিন্তু কোথাও মানে কিছু করা বা কোথাও যাওয়া, এই সমস্ত দিক দিয়ে কিন্তু আমরা সবসময় ওর সামনে সত্যি কথা বলার চেষ্টা করি, আর ওকে সত্যিটাই জানানোর চেষ্টা করি। আর এটা করতে গিয়েই কিন্তু এবার আমরা দুই স্বামী স্ত্রী ভীষণ বিপদে পড়ে গেছি। তো সেটারই একটা গল্প তোমাদের শোনাই। অ্যাকচুয়ালি কদিন আগে থেকে আমাদের, কদিন বলতে কি 1.5-2 মাস আগে থেকে আমাদের প্ল্যান হচ্ছিল আমরা মালদা যাব ওয়াটার পার্কে। যেহেতু আমরা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে থাকি, তো এখানে আশেপাশে মালদা ছাড়া কোথাও ওয়াটার পার্ক নেই। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মালদা অনেকটাই কাছে বলা যেতে পারে, মানে 2-2.5 ঘন্টা ডিস্টেন্স। আর সেখান থেকে শিলিগুড়িও ওয়াটার পার্ক আছে, কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 6 ঘন্টা। বাসে বা ট্রেনে যেটাতেই যাই না কেন 6 ঘন্টা লেগেই যাবে। তো সেই অনুযায়ী দেখতে গেলে মালদাটা আমাদের বেশি কাছে, তো 2-2.5 ঘন্টা যাত্রা করাটা বেশি সহজ। তাই আমরা মানে বাড়িতে যেহেতু আলোচনা করছিলাম, আর আমার ছেলে এখন সবই শোনে, সবই বুঝতে পারে, বলতে পারে, ও এখন প্রত্যেক কথায় প্রশ্ন করে, তো সেগুলো হয়তো যারা আমার এতদিন ব্লগ দেখছেন তারা জানেন। তো ওর সামনে কথা হচ্ছিল ওয়াটার পার্কে যাব, কিভাবে যাব, কারা কারা যাব। তো সেই কথাটা হতে হতে ও কিন্তু শুনেছে যে আমরা বাসে করে যাব। তো সেই জন্য ওকে বলা হয়েছিল যে বাবা আমরা বাসে করে কদিন পরে ঘুরতে যাব।
তো সেই কথাটা ও মনে রেখেছে। আর আমাদের কিন্তু পরবর্তীতে প্ল্যানটা ক্যান্সেল হয়, কারণ যাদের সাথে যাবো ভাবছিলাম তারা যেতে চাইছে না, আর আমরা একা একা অতটা পথ যাওয়ার রিস্ক নিতে পারছি না, কারণ সবাই মিলে দল বেঁধে গেলে না বেশ মজা হয়, আর আমার একা যেতেও ইচ্ছে করছে না। তো ওর যেহেতু ওটা মনে আছে আর 1.5-2 মাস আগেকার ঘটনা, তাই ও প্রায় রোজ আমাদেরকে শোনায়, তোমরা না বলেছিলে বাসে করে ঘুরতে নিয়ে যাবে, বাসে করে ঘুরতে নিয়ে যাবে, কই বাসে তো যাচ্ছি না, বলেছিলে নিয়ে যাবে, কেন নিয়ে যাচ্ছ না? তো বারবার এই কথাটা বলে ঘ্যান ঘ্যান করছে। আর ওর বাবাকে বলছে, তুমি না বাবা প্রমিস করেছিলে বাসে নিয়ে যাবে। যে বাচ্চার সামনে যাতে আমরা সবসময় সত্যি কথা বলি বা কাউকে কোনো কিছু বলা মানে সেই কথাটা রাখা, তো সেই জিনিসটা করতে গিয়ে আজকে আমরাই ফাঁদে পড়ে গেছি। তুমি কোথায় এসছো? টোটো। রিয়ান আজকে মানে প্রায় 2-3 দিন ধরে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, মালদা যাওয়ার কথা ছিল, তো কোনো একভাবে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ ছবি হচ্ছে না, ভিডিও হচ্ছে, তো প্ল্যানটা ক্যান্সেল। তো প্ল্যানটা ক্যান্সেল হওয়ার জন্য আমরা তখন বলেছিলাম যে বাসে করে যাবো, এত আওয়াজ হচ্ছে। তো ওই প্ল্যানটা ক্যান্সেল হওয়ার জন্য বিহান পরে ওর তো মনে আছে যে বাসে করে যাওয়ার কথা বলা হয়েছে, এবার ওর জেদ হচ্ছে বাসে যাব বাসে যাব। তো আমরা কালিয়াগঞ্জ থেকে বাসে করে কুসুমন্ডিতে এলাম, শুধু শুধু কোনো কাজ ছাড়া। এখন এখান থেকে টোটো করে আবার কালিয়াগঞ্জে যাচ্ছি। মানে এসব কাণ্ড হচ্ছে সব ভিয়ানের আর ভিয়ানের বাবার। আমি ওর জেদে খুব একটা পাত্তা দিই না, পাত্তা দেয় হচ্ছে এই যে ইনি মহাশয় পাত্তা দেন এনার জেদে। মনে হয় হচ্ছে এর বাবা হচ্ছে আর এ হচ্ছে ইনি হচ্ছে ছেলে। চলো কি করছি কি না করছি শেয়ার করবো। আর বৃষ্টির মেঘলা দিনে আনওয়ান্টেডলি বেরিয়ে গেছি, আমার আসার একদম ইচ্ছে ছিল না। আমাকে ওরা কেন এনেছে, এই যে ব্যাগ, জলের বোতল, এর মধ্যে টুপি আছে, জামা আছে, এর মধ্যে একটা ছাতা আছে, এই সমস্ত কিছু ক্যারি করার জন্য ওরা আমাকে জোর করে নিয়ে এসছে। চলো চলো, বোধহয় ভাবলাম ঘোরাবে, একটু খাওয়াবে, না আমাকে ব্যাগ ক্যারি করার জন্য সঙ্গে করে নিয়ে এসছে। এবার কিন্তু বাধ্য হয়ে বিনা কারণে বাসে করে আমাদেরকে যেতে হলো কুসুমন্ডি। তো যেহেতু বলেছিলাম বাসে যাব আর ওয়াটার পার্কে যাব বা কোথায় যাব সেই জায়গাটাও বুঝতে পারিনি, তো যাই হোক বাসে করে কুসুমন্ডি গেছিলাম, আর কুসুমন্ডি থেকে ফেরার পথে টোটো করে ফিরেছি। আর আসার সময় আমার হাজব্যান্ড আমাদেরকে একটু রেস্টুরেন্টে নিয়ে এসেছেন একটু খাওয়াতে, যেহেতু অনেকদিন আমাদের রেস্টুরেন্টে আসা হয় না, তাই আসার পথে আমরা আমাদের বাড়ির সামনে রেস্টুরেন্টেই ঢুকেছি। তো এটাই হচ্ছে মেন কথা, যে ওর সামনে যেহেতু আমরা প্রমিস করেছি বা কথা দিয়েছি, তো এই জিনিসটা বলতে গিয়ে আমরাই ফাঁদে পড়ে গেছি। তো এখন ওটা আমাদেরকে রাখতে হলো। আর আমি চাই ও এটা মানে বুঝুক যে কথা দেওয়া অত সহজ নয়। কাউকে কোনো কিছু বললে, কোনো কিছুর প্রতিশ্রুতি দিলে বা আশ্বাস দিলে সেটা যাতে না ভাঙা হয় বা সেটা মেনটেন করার চেষ্টা করা হয়। আর ওই জন্য যাতে না বুঝে কাউকে কথা দেওয়া, তারপরে কাউকে মিথ্যে কথা বানিয়ে বলা বা কোনো সময় বলা যে হ্যাঁ এটা করব পরে করলাম না, তো এই জিনিসটা যাতে না হয়। যেমন আমি ওকে যদি কোনোদিনও বলি তুমি আজকে রাইটিংটা করে নাও, তাহলে বিকেলবেলা আমি তোমাকে পার্কে নিয়ে যাব, আমি কিন্তু সেই কথাটা রাখি, যাতে ও বোঝে যে মা বলেছিল, তার মানে মা মিথ্যে কথা বলে না, বা মা যেটা করেছে বলেছে সেটা রেখেছে, তাহলে আমাকেও সেই কাজটাই করতে হবে। আর এরকম কিন্তু অনেক সময় আসে যখন বাচ্চা পড়ালেখা করতে চায় না বা কোনো কিছু অন্যায় আবদার করে, বা সেই সিচুয়েশনে তাকে কোনো কিছু একটা না বোঝালে সে কিছুতেই বুঝবে না, বা তাকে একটা আলাদা অপশন দিতে হবে। তো সেই সময় কিন্তু আমরা প্রায়ই এরকম কাজ করে থাকি যে হ্যাঁ তোমাকে পরে ঘুরতে নিয়ে যাব বা তোমাকে আইসক্রিম খাওয়াবো, তো এরকম অনেক কথাই বলে থাকি। তো সেই কথাগুলো কিন্তু আমাদের বড় হিসেবে রাখা উচিত, তাহলে কিন্তু বুঝবে যে কাউকে কিন্তু মিথ্যে কথা বলে ফাঁকি মারা যায় না, যেটা বলতে হয় সেটা করতে হয়। না হলে কিন্তু পরবর্তীতেও এটাই শিখবে যে আচ্ছা আজকাল কাজ ম্যানেজ করার মতো যেটা বলা সেটা বলে দিই, পরে আমি সেটা করব না, সেটা আমার ইচ্ছে। তো এই স্বভাবটা যাতে ওর মধ্যে না আসে, এই চারিত্রিক গঠনটা লক্ষ্য রাখা প্রয়োজন। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে যেটা শ্রেষ্ঠ মনে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমাদের যদি মনে হয় এটা কারো কাজে লাগবে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।